আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল বাশার রাসেল, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ারের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্র নিয়ে। তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চম পত্রের কোর্সের শিরোনাম হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস। তো আধুনিক ইউরোপের ইতিহাসের একটি সময়কাল এখানে দেয়া আছে, সেটি হচ্ছে 1789 সাল থেকে 1945 সাল পর্যন্ত। তো দুটি সাল এখানে উল্লেখ করা আছে, দুটি ইতিহাসের বাঁকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো 1789 যে জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 1789 সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে তথা ইউরোপে এবং সারা পৃথিবীতে একটি নতুন ধারার যুগের সূচনা হয়েছিল। আর 1945 যে জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এবং জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। এরপরে পৃথিবী আরেকটি নতুন যুগে প্রবেশ করেছিল। পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছিল দুই মেরু কেন্দ্রিক শাসন ব্যবস্থা। একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটি হচ্ছে সোভিয়েত। এই দুইটা মেরুকে কেন্দ্র করে দুই মেরু কেন্দ্রিক শাসন ব্যবস্থা পৃথিবীতে চালু হয়েছিল। এই জন্য এটি গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের আজকের কোর্সের একেবারে শুরুর বিষয়টা হচ্ছে ফরাসি বিপ্লব। পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই যত ধরনের যুগান্তকারী এবং বৈপ্লবিক পরিবর্তন, নতুন যুগের সূচনা, প্রত্যেকটার পেছনে ভূমিকা রেখেছিল একটি বিপ্লব। তেমনিভাবে আমরা ইরানে দেখতে পাই 1963 সালে শ্বেত বিপ্লব, 1979 সালে ইসলামী বিপ্লব, টিউনিশিয়াতে 2010 সালে জেসমিন বিপ্লব বা জুই বিপ্লব, মিশরে 2011 সালে টুইটার বিপ্লব বা নীল বিপ্লব, জর্জিয়াতে 2003 সালে রুশ বিপ্লব এবং ইউক্রেনে 2004 সালে কমলা বিপ্লব, মায়ানমারে দেখতে পাই 2007 সালে জাফরানি বিপ্লব, চায়নাতে বিপ্লব দেখতে পাই 1949 সালে এবং রাশিয়াতে 1917 সালে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব বা বলশেবিক বিপ্লব, 1830 সালে জুলাই বিপ্লব, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব। এভাবে করে যদি আমরা দেখি তাহলে পৃথিবীতে অনেকগুলো বিপ্লব দেখতে পাই। প্রত্যেকটা বিপ্লবের পরে একটি নতুন যুগের সূচনা হয়েছিল পৃথিবীব্যাপী। এখন যতগুলো বিপ্লব আমরা দেখতে পাই সবগুলোর মধ্যে একটি শীর্ষস্থানীয়, নেতৃস্থানীয়, গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিপ্লব হচ্ছে ফরাসি বিপ্লব। এটাকে বুর্জুয়া বিপ্লবও বলা হয়। তো যা হোক, আমরা শুরুতে ফরাসি বিপ্লব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আগে। ফরাসি বিপ্লব এটি ফ্রান্সে সংগঠিত হয়েছিল 1789 সালে। এই বিপ্লবটা সংগঠিত হয়েছিল মূলত মধ্যবিত্ত শ্রেণী, কৃষক শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণী দ্বারা। বিপ্লবটা হয়েছিল রাজা ষোড়শ লুইয়ের বিরুদ্ধে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে পার্লামেন্ট বা আইনসভা ছিল তার নাম ছিল স্টেটস জেনারেল। স্টেট জেনারেলে 3 ধরনের মানুষের প্রতিনিধিত্ব থাকত। একটি হচ্ছে যাজক শ্রেণী, আরেকটি হচ্ছে অভিজাত শ্রেণী, আরেকটি হচ্ছে সাধারণ শ্রেণী। ফরাসি বিপ্লবের সময় বা ফরাসি বিপ্লবের সাথে একটি দুর্গ ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে বাস্তিল দুর্গ। বাস্তিল দুর্গটা তখনকার সময়ে কারাগার হিসেবে ব্যবহৃত হতো। বিপ্লবীদের আক্রমণের বা বিপ্লবীদের রুশের একটি অন্যতম টার্গেট ছিল হচ্ছে বাস্তিল দুর্গ। এই জন্য তারা বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল 1789 সালের 14 জুলাই।
পরবর্তীতে রাজা ষোড়শলীকে হত্যা করা হয় 1793 সালে। যাদের নেতৃত্বে রাজা ষোড়শলীকে হত্যা করা হয় তাদের নেতা ছিল রোবস্পিয়র। রোবস্পিয়রকে হত্যা করা হয় 1794 সালে। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্স প্রথম পুঁজিবাদী রাষ্ট্র হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করে। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নাম। নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। কেন শিশু বলা হয়? ফরাসি বিপ্লব যখন 1789 সালে সংগঠিত হচ্ছে তখন নেপোলিয়নের বয়স ছিল 20 বছর। 1799 সালে নেপোলিয়ন যখন ফ্রান্সের সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করলেন এবং ফ্রান্সের দায়িত্ব গ্রহণ করেন তখন তার বয়স ছিল 30 বছর। নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের আনুষ্ঠানিক অবসান হয়েছিল। পৃথিবীতে আমরা আসলে দু ধরনের বিপ্লব দেখতে পাই। একটি হচ্ছে সহিংস রাজপথ দখল করে শাসক শ্রেণীর বিরুদ্ধে বিপ্লব। আরেকটি হচ্ছে বুদ্ধিভিত্তিক বিপ্লব। রাজপথ দখল করে যে বিপ্লবটা হয় সেই বিপ্লবের পরিবর্তনটা খুবই দ্রুত হয়। এরপরে যেটা বুদ্ধিভিত্তিক বিপ্লব দেখতে পাই সেটাতে রাজপথ দখল করতে হয় না, এটা ইন্টেলেকচুয়ালি ধীরে ধীরে এই পরিবর্তনটা হয়ে যায়। যেমন 1963 সালে ইরানের যে শ্বেত বিপ্লব, এটি ছিল একটা বুদ্ধিভিত্তিক বিপ্লব। আমরা যদি তুরস্কের দিকে যদি আমরা তাকাই, টার্কিতে আমরা 1924 সালে মুস্তাফা কামাল পাশার উত্থানের পূর্বে যখন উসমানীয় খিলাফত ছিল তখন এক ধরনের টার্কি আমরা দেখতে পাই। মুস্তাফা কামাল পাশা ক্ষমতা গ্রহণের পরে থেকে 1924-এর পর থেকে 2004 পর্যন্ত যখন রজব তাইয়েপ এরদোয়ান ক্ষমতা নেন তার আগ পর্যন্ত তুরস্ক এক ধরনের তুরস্ক। এরপরে 2004 থেকে এ পর্যন্ত বর্তমান পর্যন্ত এরদোয়ানের ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত এক ধরনের তুরস্ক। তো তিন ধরনের তুরস্কে আমরা তিন ধরনের পরিবর্তন দেখতে পাই। তো এগুলো একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক পরিবর্তন। মালয়েশিয়াতে আমরা যে পরিবর্তনটা দেখছি মাহাথিরের নেতৃত্বে, এটা একটা বুদ্ধিভিত্তিক পরিবর্তন, এটাও এক ধরনের বিপ্লব। সিঙ্গাপুরে আমরা যে পরিবর্তন দেখি এটিও এক ধরনের বিপ্লব। তো ফরাসি বিপ্লব ছিল এর মধ্যে রাজপথ দখল করে সহিংস বিপ্লব, বিপ্লবীদের সাধারণ শ্রেণীর শোষিত শ্রেণীর বিপ্লব। তা যাই হোক, আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো মোটামুটি আলোচনা করেছি। এবারে আমরা চলে যাব ফরাসি বিপ্লবের কারণগুলো নিয়ে আলোচনা করব। বহুবিধ কারণ, তন্মধ্যে আমরা বাছাইকৃত কয়েকটা কারণ নিয়ে কথা বলবো। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। তৎকালীন সময়ে ফ্রান্সে ছিল রাজতন্ত্র। রাজা ছিলেন রাজা ষোড়শ লুই। ষোড়শ লুইয়ের শাসনে বা পঞ্চদশ লুইয়ের পর থেকে ফ্রান্সে বৈষম্য চরম আকার ধারণ করেছিল। এই বৈষম্যর বিরুদ্ধে, অসমতার বিরুদ্ধে এই বিপ্লবটা মূলত সংগঠিত হয়েছিল। এই জন্য বলা হয় যতটা না এটা রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব, তার চাইতেও এই বিপ্লবটা বেশি ছিল অসমতার বিরুদ্ধে। এরপরে আমরা দেখতে পাই শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা। শ্রেণী বিভক্ত তৎকালীন ফ্রান্সের সমাজ ব্যবস্থায় আমরা দু ধরনের শ্রেণী দেখতে পাই। একটি হচ্ছে সুবিধাভোগী শ্রেণী, আরেকটি হচ্ছে সুবিধা বঞ্চিত শ্রেণী। তো সুবিধাভোগী শ্রেণীর মধ্যে ছিল যাজক এবং অভিজাত সম্প্রদায়। যাজকদেরকে বলা হতো প্রথম শ্রেণীর স্টেট, অভিজাত সম্প্রদায়কে বলা হতো দ্বিতীয় শ্রেণীর স্টেট। সুবিধা বঞ্চিত শ্রেণীর মধ্যে ছিল কৃষক শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রমিক শ্রেণী যারা ছিল তারা, এদেরকে বলা হতো তৃতীয় শ্রেণীর স্টেট। এই যে শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা, এই শ্রেণী বিভক্ত সমাজও ফরাসি বিপ্লবের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এরপরে রাজতন্ত্রের অবক্ষয়। আমরা দেখি পৃথিবীতে কোনো একটি দেশে বা কোনো একটি সাম্রাজ্যে যখন রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তখন সেই রাজতন্ত্র খুব একটা একেবারে দীর্ঘদিন 200 বছর, 300 বছর, 400 বছর এক নাগাড়ে শক্তিমত্তার সাথে, শৌর্যবীর্যের সাথে শাসন ক্ষমতা পরিচালনা করতে পারে না। সেটা নানা কারণে হয়। এটা হচ্ছে উত্তরাধিকারীদের দুর্বলতার কারণে, শাসকদের দুর্বলতার কারণে,
তারপরে আর্থিক সংকটের কারণে, নানা কারণে। ঠিক তদ্রূপ ফ্রান্সের রাজতন্ত্রও পঞ্চদশ লুইয়ের সময় থেকে অবক্ষয়ের দিকে চলে আসে। চতুর্দশ লুই পর্যন্ত অত্যন্ত শক্তিশালী একটি শাসন ব্যবস্থা ছিল ফ্রান্সের রাজতন্ত্র, কিন্তু পঞ্চদশ লুইয়ের সময় এসে তাদের অবক্ষয় শুরু হয়। ষোড়শ লুইয়ের সময় এসে তাদের অর্থনৈতিক এবং সামাজিক বিপর্যয় নেমে আসে, যে বিপর্যয় বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এরপরে অভিজাত শ্রেণীর প্রাধান্য। রাজতন্ত্র যখন দুর্বল হয়ে পড়ল, রাজতন্ত্রে যখন অর্থনৈতিক এবং সামাজিক বিপর্যয় নেমে আসলো, তখন অভিজাত শ্রেণী রাজতন্ত্রের দুর্বলতার সুযোগে তারা বেপরোয়া হয়ে ওঠে। তারা কী করলো? তারা যেটি করলো সেটি হচ্ছে নিচে যে মধ্যবিত্ত শ্রেণী ছিল, শ্রমিক শ্রেণী ছিল, তাদের প্রতি অতিমাত্রায় শোষণ এবং নির্যাতন করেছিল, যেটা শ্রমিক, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীকে বিপ্লবে উদ্বুদ্ধ করেছে। এরপরে বুর্জোয়াদের প্রতি বৈষম্য। বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী তারা জ্ঞান, শিক্ষা, বুদ্ধি সকল দিক থেকে, দেশপ্রেম সব দিক থেকে এগিয়ে থাকলেও রাষ্ট্রীয় সুবিধা, অর্থনৈতিক সুবিধা ইত্যাদি ক্ষেত্রে বৈষম্যের শিকার হতো। রাষ্ট্রের খরচগুলো তাদেরকেই বহন করতে হতো। এই যে বৈষম্য, ওদিকে অভিজাত শ্রেণী সবসময় সুবিধা নিচ্ছে, যাজক শ্রেণী সবসময় সুবিধা নিচ্ছে, মাঝখানে মধ্যবিত্ত, বুর্জোয়া, নিম্নবিত্ত শ্রেণী যারা ছিল তারা জ্ঞান এবং শিক্ষাগত বুদ্ধিবৃত্তির দিক থেকে এগিয়ে থাকলেও, রাষ্ট্রের খরচ বহন করলেও আর্থিক সুবিধা এবং রাষ্ট্রীয় সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত ছিল। তো যার কারণে মধ্যবিত্তরা এই বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এরপরে অর্থনৈতিক সংকট। আমি আগে এই আমেরিকার স্বাধীনতা আন্দোলন যখন শুরু হয়েছিল 1776 সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, তখন আমেরিকার স্বাধীনতা আন্দোলনে বন্ধু রাষ্ট্রের ভূমিকা পালন করেছিল ফ্রান্স। আমেরিকার স্বাধীনতাকামী যারা ছিল, যে যোদ্ধা যারা ছিল, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে গিয়ে নিজের দেশে আর্থিক সংকট নেমে এসেছিল। এই আর্থিক সংকট সামাল দিতে গিয়ে তারা মধ্যবিত্তদের উপরে বা কখনো কখনো অভিজাত শ্রেণীর উপরেও উচ্চ হারে কর আরোপ করেছিল, যে কর আরোপ করাটা তারা স্বাভাবিকভাবে মেনে নেয়নি। এজন্য তারা বিপ্লবটাকে ত্বরান্বিত করেছিল। এরপর হচ্ছে দার্শনিকদের প্রভাব। ফরাসি বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল দার্শনিকরা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জ্যাক রুসো, মন্টেস্কো, ভলটেয়ার, চার্লস ডিকেন্স। তো রুসো তার একটা বিখ্যাত বই তৎকালীন সময়ে লিখেছেন, সেটি হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, একটি বিখ্যাত বই। এই বই লেখনের মধ্যে তিনি বিপ্লবীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এবং সেখানে তিনি একটি কথা বলেছিলেন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেন কিন্তু সর্বত্রই শৃঙ্খলিত। এবং সেখানে তিনি ফরাসি বিপ্লবের যে স্লোগান সেটি দিয়েছিলেন, সেটি হচ্ছে সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা। এই তিনটা মূল নীতিকে সামনে রেখে ফরাসি বিপ্লব এগিয়ে গিয়েছিল। এরপরে মন্টেস্কো একটি বই লিখে তার লেখনের মাধ্যমে বিপ্লবীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। এটা হচ্ছে দ্য স্পিরিট অফ লস। এই বইয়ে তিনি তার লেখনীগুলো লিখেছিলেন। এরপরে ভলটেয়ারও উদ্বুদ্ধ করেছিলেন। এরপরে চার্লস ডিকেন্স আ টেল অফ টু সিটিস, এই বইটি লিখেছিলেন। সেখানে তিনি প্যারিস এবং লন্ডনের তুলনামূলক চিত্র তুলে ধরেছিলেন। এই লেখকদের, এই দার্শনিকদের লেখনের মাধ্যমে, দার্শনিক চিন্তার মাধ্যমে তারা বিপ্লবীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের প্রভাব। ফরাসি বিপ্লবের ঠিক সেম টাইম, একই সময়ে 1776 থেকে শুরু হয়ে আমেরিকার স্বাধীনতা আন্দোলন যেটা শুরু হয়েছিল, তার প্রভাব এখানে। একদিকে ফ্রান্সের সরকার, ফ্রান্সের রাজা আমেরিকার স্বাধীনতাকামীদের সহযোগিতা দিচ্ছে, অন্যদিকে নিজ দেশে যারা শোষিত, নিজ দেশে যারা স্বাধীনতাকামী, নিজ দেশে যারা জাতীয়তাবাদী, নিজ দেশে যারা নিম্নবিত্ত, তাদেরকে শোষণ করছে।
এভাবে করে রাজা ষোড়শ লুই সেখানে একটা সামন্তবাদ, তিনি শুধু ধনীদের পক্ষে থাকতেন, গরিবদেরকে, নিম্নবিত্তদেরকে, মধ্যবিত্তদেরকে তিনি শোষণই করতেন। এভাবে করে তিনি একটা দ্বৈত আচরণ প্রকাশ পেয়েছিল তার। সেই দ্বৈত আচরণ হচ্ছে আমেরিকার স্বাধীনতাকামীদেরকে একদিকে সহযোগিতা করা, আবার নিজ দেশে তিনি শোষিত এবং নিম্নবিত্তদেরকে নির্যাতন। এখান থেকে বিপ্লবীরা মধ্যবিত্ত শ্রেণী, কৃষক শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী বিপ্লবের প্রতি উদ্বুদ্ধ হয়েছিল আমেরিকার স্বাধীনতা আন্দোলন দিয়ে। এরপরে ইংল্যান্ডের বিপ্লবের প্রভাব, তৎকালীন সময় ইংল্যান্ডের বিপ্লবটা প্রভাবিত করেছিল ফরাসি বিপ্লবকে। লক তিনি জনগণের সার্বভৌমত্বের যে ধারণাটা দিয়েছিলেন, সেই ধারণার মাধ্যমে, সেই ধারণার মধ্য দিয়ে, সেই ধারণা দ্বারা ফরাসি বিপ্লবীরা প্রভাবিত হয়েছিল। সেখানে মানুষজন অত্যন্ত ভীত, সন্ত্রস্ত, রাজার প্রতি আনুগত্য, দেশপ্রেমের চেয়ে রাজার প্রতি আনুগত্যটা বেশি মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু ইংল্যান্ডের বিপ্লবে লকের যে লিখনি, জনগণের সার্বভৌমত্ব, জাতীয়তাবাদী চিন্তা, সেই চিন্তা দ্বারা জনগণ উদ্বুদ্ধ হয়েছিল। মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী এবং কৃষক শ্রেণী তারা বিপ্লবকে ত্বরান্বিত করেছিল এবং ষোড়শ লুইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিপ্লব সংগঠিত করেছিল। এই সর্বাত্মক বিপ্লব করে তারা প্রথমে যে টার্গেটটা ছিল তাদের, সেটা হচ্ছে বাস্তিল দুর্গ। বাস্তিল দুর্গ আক্রমণ করেন এবং বাস্তিল দুর্গ আক্রমণ করে 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয়। এই পতনের মধ্য দিয়ে ষোড়শ লুইয়েরও পতন হয়। এই ষোড়শ লুইয়ের পতনের মধ্য দিয়ে ফ্রান্সে একটি নতুন দ্বারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাই পৃথিবীতে একটা পুঁজিবাদী অর্থব্যবস্থার বিকাশ তখন হয়েছিল। এরপর আমরা ফরাসি বিপ্লবের যে ফলাফল, ফরাসি বিপ্লব কী পরিবর্তন এনেছিল ফ্রান্সে তথা ইউরোপে এবং পুরো পৃথিবীব্যাপী, তার মধ্যে দেখতে পাই সাম্য প্রতিষ্ঠা। আইন, তৎকালীন সমাজের যে বৈষম্যমূলক ব্যবস্থা, শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা, এখানে একটা ব্যাপক পরিবর্তন এনেছিল ফরাসি বিপ্লব। আইনের দৃষ্টিতে সবাই সমান, জনগণের সার্বভৌমত্ব, দাসপ্রথার বিলুপ্তি ইত্যাদি পরিবর্তন এনে সমাজের মধ্যে একটি সাম্য প্রতিষ্ঠা করেছিল ফরাসি বিপ্লব। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, রাজার প্রতি আনুগত্য তখন রাষ্ট্রের প্রতি আনুগত্যের চেয়েও বেশি প্রাধান্য পেত ফ্রান্সে। সেই জায়গায় পরিবর্তন এনে দেশপ্রেমের উদ্বুদ্ধ এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটিয়েছিল ফরাসি বিপ্লব। এরপরে ইউরোপে পরিবর্তন, সমসাময়িক সময়ে ফরাসি বিপ্লবের ইউরোপে আরও বিভিন্ন দেশে রাজতন্ত্র চালু ছিল, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। ফরাসি বিপ্লব দ্বারা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন দেশে রাজতন্ত্রের বিরুদ্ধে আরও অনেকগুলো বিপ্লব সংগঠিত হয়েছিল। এইভাবে করে আস্তে 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 পুরো ইউরোপে রাজতন্ত্রের বিরুদ্ধে একটা জাগরণ তৈরি হয়েছিল। এটা ইউরোপে একটা বড় ভূমিকা রেখেছে পরিবর্তনের ক্ষেত্রে। এরপরে রাজতন্ত্রের বিলুপ্তি, ফ্রান্সে যে রাজতন্ত্র দীর্ঘদিনের ষোড়শ লুইদের, পঞ্চদশ লুই, চতুর্দশ লুই, এভাবে করে ফ্রান্সের পরিবর্তন, রাজতন্ত্রের বিলুপ্তির মধ্য দিয়ে ফ্রান্স প্রথম রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পুঁজিবাদী অর্থব্যবস্থা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, প্রথম রাষ্ট্র হিসেবে পুঁজিবাদী অর্থব্যবস্থা গ্রহণ করে, যেটা পরবর্তীতে আস্তে আস্তে সারা পৃথিবীব্যাপী বিকাশ লাভ করেছে। এরপরে এই যে বললাম পুঁজিবাদের বিকাশ, পুঁজিবাদী অর্থব্যবস্থা, এটা ফ্রান্স থেকে মূলত সারা পৃথিবীব্যাপী বিকাশ লাভ করেছিল। এছাড়া জাতীয়তাবাদ এবং দেশপ্রেম, রাজা চতুর্দশ লুই তো বলতেন যে আমি রাষ্ট্র, আমি যেটা বলবো সেটি আইন, এবং রাষ্ট্রের যে ক্ষমতা এটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। এভাবে করে তারা জনগণকে জাতীয়তাবাদের চিন্তা থেকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য, দেশপ্রেম থেকে নিজেদের প্রতি প্রেম বেশি করে রাখার জন্য এভাবে করে জনগণকে ছেপে রাখার চেষ্টা করত। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সেই চিন্তা থেকে, সেই শৃঙ্খল ভেঙে ছিন্ন ভিন্ন করে দিয়ে মানুষ একটি নিজের স্বাধীনতা, দেশপ্রেম এবং জাতীয়তাবাদী চিন্তায় উদ্বুদ্ধ হতে সক্ষম হয়েছিল। তো ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে
ষোড়শ লুইয়েরকে হত্যা করা হয়েছিল গিলোটিনে 1793 সালে রবস্পিয়ারের নেতৃত্বে তাকে হত্যা করা হয়। পরবর্তীতে রবস্পিয়ারকেও হত্যা করা হয় 1794 সালে। তো ষোড়শ লুইয়ের হত্যাকাণ্ড, রবস্পিয়ারের হত্যাকাণ্ড, এই যে ফ্রান্সের সমাজ ব্যবস্থার মধ্যে এক ধরনের বিপর্যয় নেমে এসেছিল। এই বিপর্যয়টা ইতিহাসে ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। জ্যাকোবিন নামে একটি দল সেখানে নেতৃত্ব দিয়েছিল, পরবর্তীতে তাদেরও পতন হয়েছিল। তো যাই হোক, আমরা আজকে এতটুকুই আলোচনা করতে চাই, এতটুকু আলোচনায় শেষ করতে চাই। এতটুকু আলোচনা শেষ করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে এখন বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করার জন্য বলবো, সেগুলো একটু ভালো করে নোট করে রাখবা। এটা হচ্ছে স্টেট জেনারেল কি, এরপরে ত্রাসের রাজত্ব বলতে কী বোঝায়, এরপরে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়, বাস্তিল দুর্গ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, বুর্জোয়া শ্রেণী, এরপরে জ্ঞানদীপ্তি স্বৈরাচার বা আলোকিত স্বৈরাচার বলতে কী বোঝায়, এরপরে টেনিস কোর্ট শপথ। ফ্রান্সের তখন স্টেট জেনারেল, যেটা ফ্রান্সের পার্লামেন্ট ছিল, সেখানে 3 ধরনের মানুষের প্রতিনিধিত্ব থাকতো। একটা হচ্ছে যাজক শ্রেণী, একটা হচ্ছে অভিজাত শ্রেণী, আর একটা হচ্ছে সাধারণ শ্রেণী। তখন এই ফ্রান্সের স্টেট জেনারেলে অধিবেশনকে কেন্দ্র করে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। তখন টেনিস কোর্টে গিয়ে একটা শপথ হয়েছিল। এই টেনিস কোর্ট সম্পর্কেও একটু ধারণা রাখতে হবে। আশা করি আজকে ক্লাস থেকে তোমরা ফরাসি বিপ্লব সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া এবং সেখান থেকে বাসায় বসে বইয়ের সাথে আমার কথাগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবা। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আরেকদিন আরেকটি গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।